এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন দিয়েছেন, এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে, ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর চাই হোক রাজনীতির মাঠে। পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক 500 ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। হঠাৎ কেন ভারতীয় দূতকে তলব, গোপন রহস্য কি? আমাদেরকে রাজাকার বানিয়ে দেন, কোনো আপত্তি নাই। আপনাদের 7 সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে চিকেন নেক নিয়ে, কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। যদি আপনারা ভুলে যান আপনাদের 7 সিস্টার আছে, আপনাদের চিকেন নেক আছে, তাহলে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের দেখাতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। আমাদের বাংলাদেশের পিছনে কিন্তু উঠে পড়ে লেগেছে ভারত। দর্শক, এই বিষয়টাও কিন্তু আপনারা আগে বুঝতে পারেননি। আপনারা ভারতকে কিন্তু মনে করতেন যে প্রতিবেশী দেশ। যখন আমাদের বুবু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশে ছিলেন, তখন কিন্তু ভারত বাংলাদেশের খুব উপকার করতেন বা প্রতিবেশী দেশ ছিলেন। কেন? আমাদের বাংলাদেশকে লুটে পুটে খাতেন এবং বাংলাদেশ থেকে যা কিছু চাইতেন সেই জিনিসটা তৎক্ষণিক পেয়ে যাইতেন। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের ইলিশ মিলিশ যেখানে যা প্রয়োজন সবকিছু ভারতের দাদাকে দিয়ে দিতেন। কিন্তু ইতিমধ্যে এটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে আপোষ করছেন না। কারণ কি কমতি আছে আমাদের কোনো কিছুতে কমতি নাই যে ভারতের সঙ্গে আমাদের আপোষ করতে হবে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে তারা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম দখল করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এটা কি কোনোভাবে বাংলাদেশের মানুষ মেনে নেবে? কখনো না। অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা কিন্তু প্রস্তুত। এবং ইতিমধ্যে দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু সবার কাছে অনুরোধ করেছেন সেনাবাহিনীদের অ্যালার্ট থাকার জন্য এবং সাধারণ মানুষদেরকে সমন্বয়ভাবে। মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু দেখা যাচ্ছে তিনি অনুরোধ জানাচ্ছেন সাধারণ মানুষ এবং প্রশাসনের লোক সবাইকে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য, যে ভারত যদি কোনোভাবে আমাদের আঘাত করে তার পাল্টা আঘাত দিয়ে দিতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন এবং সেনাবাহিনী কিন্তু তারা সবসময় কিন্তু সাধারণ মানুষের পাশে আছেন এবং তারা ভারতকে কোনোভাবেই কিন্তু প্রশ্রয় দিচ্ছেন না। দর্শক, ইতিমধ্যে আপনারা আরো একটি বিষয় দেখেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু তাদের ভিতর। দর্শক মণ্ডলী, আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলেন মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। ট্রাঙ্ক এবং সৈন্য প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। কারণ ভাই মুসলমান এক। পাকিস্তান হামলাটা করবে হলো কাশ্মীর সীমান্ত থেকে, আর বাংলাদেশ থেকে হামলা শুরু হবে এই দিক দিয়ে। দুই ভাই একসাথে দুই দিক থেকে ভারতের আক্রমণ করা হবে। পাকিস্তান প্রস্তুত, তাদের বোমা আছে, পারমাণবিক বোমা আছে, সেটাও বাংলাদেশকে দিবে। তারা প্রস্তুত, অস্ত্র দিবে, সব দিবে এবং তারা নিজে ওই সীমান্তে হামলা করবে। আর এদিকে জাহাজ দিয়ে অস্ত্র পাঠিয়ে দিব, এখান থেকে বাংলাদেশ হামলা করা হবে, একজোট দিবে হামলা করা হবে। এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন দিয়েছেন ভারতে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে। এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে, ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর চাই হোক রাজনীতির মাঠে। যখন বাংলাদেশ নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কোনো কথা উঠবে, আমরা সকলে একমত, সকলে একসাথে এক লাইনে দাঁড়িয়ে ভারতের ওই কুলাঙ্গাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যের ডাক দিয়েছেন, সেজন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি। এই মুহূর্তে জাতীয় সকল পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে, আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসাবে বুধবার 4 নভেম্বর প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলো
দলগুলোর সঙ্গে সংলাপ করবেন, পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সাথে। বাংলাদেশে উনি দুইটা ভাগ করেছেন, একটা ভাগ হলো রাজনৈতিক সকল দলের সাথে একই মঞ্চে একই টেবিলে একই বাংলাদেশে। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন দিগন্ত, নতুন সূর্যের আলো দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার 4 মাস পরে, আগামীকাল অলরেডি ওনার 4 মাস হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন, এই 4 মাস পরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সবাইকে সাথে নিয়ে দেশপ্রেম এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই বিড়াল ছানাদের ষড়যন্ত্র সাথে মোকাবেলা করতে সকলের কনসার্ন, সকলের মতামত নিয়ে ঐক্যবদ্ধ একটি আওয়াজ আসবে। সেই আওয়াজের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার 3রা নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, এই দুটি মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন। এই দুইটি সমাবেশের মাধ্যমে ন্যাশনাল ইউনিটির ডাক উনি দিবেন। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। আজ মঙ্গলবার ছাত্র নেতাদের সাথে উনি বৈঠকে বসছেন। বাংলাদেশের এটাই চমক হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ছাত্র নেতা, তারপরে রাজনীতিবিদ, তারপরে ধর্মীয় নেতা, ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের সাথে বসে ঐক্যবদ্ধভাবে পাশের দেশের কুলাঙ্গাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। উপরের শত্রুরা একটা হচ্ছে, সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার। এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলত, মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল, সেই দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। কি হচ্ছে বলেন? যে পতিত স্বৈরাচার বাংলাদেশে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল, তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেলিয়ে দিল, তখন তারা সহ্য করতে পারছে না। তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য। আর শত্রুরা সেই পতিত স্বৈরাচারের সর্দাঙ্গীর প্রেসক্রিপশন নিয়ে, পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে? জি, ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইসকন প্রকাশ্যে হত্যা করেছে, তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে। জি, একেবারে সত্য তথ্য বলছি আপনাদের। ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে। যেহেতু সংখ্যা হিন্দু কম, মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে। ইভেন প্রত্যেকটা টেলিভিশন, বিজেপি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে, প্রমোশন তৈরি করেছে, যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায়। কিন্তু বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি, কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নিইনি। এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো, কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামেন না। প্রতিশোধ দুরকম হয়। যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে, কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন, এই কাজটি করবেন না। কারণ ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে, আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে। অতএব আপনি যদি দেশপ্রেমিক হন, সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারো উস্কানিতে আপনি নামবেন না। দ্বিতীয় যে বিষয়টি, ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে, তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা, যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, শুভেন্দু অধিকারী, পল্টিবাজ, ডিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময়, অর্থাৎ মমতার পরের চেয়ারে, কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দুকে। 3 নম্বর বিষয়, আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের। যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায়, প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছলে যায় পা, সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন, চিটাগং কেড়ে নিতে চান, এটা তার দাদাবাড়ির আবদার। তিনি বলছেন এই দেশ নিরস্ত্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে
মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। ভারত আমাদের স্বাধীন করেনি। মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছে নিজেদের স্বার্থে, আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে। আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি বিএনপি অন করে কিনা, কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, কিন্তু তিনি তাহাই বলছেন যে হ্যাঁ ভারত চায়। দর্শক, 4 নম্বর যে বিষয়টি, এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? যেহেতু ভারত আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, তাহলে আমরা করবোটা কি? ইসরায়েল, আপনি জানেন সেখানে 18 বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। আমি মনে করি 24-এর এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের 18 বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়া জরুরি করা উচিত রাষ্ট্রের। কারণ কি? কারণ হলো প্রকৃত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে। প্ল্যান এ ব্যর্থ হলে বি, বি ব্যর্থ হলে সি, সি ব্যর্থ হলে তারপর এভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে। অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না, এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না, এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অরাজকতা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে? আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা, আইন শৃঙ্খলা বাহিনী, তারা অনেকটা হানিমুন মুডে আছেন, তারা ঘুমিয়ে আছেন, তারা চোখ বন্ধ করে জেগে আছেন, চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন, এই একটা অবস্থা তারা রয়েছে। আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে। এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তরুণ উপদেষ্টাদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেনি, যারা বিজয় অর্জন করেছে, সেই সব গাজীদের, বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে। করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে। 2 নম্বর, আমাদের আরো বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য লড়তে চায়, সেই সব ভাইদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, যাতে করে যে কোনো দুর্দিনে দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে। পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে, কেবল ইসরায়েল নয়, আরো অনেক দেশে। তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে, আর সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে ভারত বাংলাদেশের সঙ্গে কি করার চেষ্টা করছেন। আমাদের বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবে দুর্বল নয়। বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু হাতে এরকম মুষ্টি বেঁধে কিন্তু বসে আছে। ভারত কোনো কিছু করলেই তার পাল্টা জবাব দেওয়া হবে। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।